নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। তো আজকের ভিডিওয় আমি আপনাদের ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমরা ইডাব্লিউএস সার্টিফিকেট আবেদন করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে আমাদের একটা দেখান, যাতে সেই ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত আমরা সঠিকভাবে বুঝতে পারি। তো সেই জন্য আমি একটা আপনাদের সামনে ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, তার বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিও আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। অর্থাৎ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ যারা, তারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট মূলত কারা কারা পাবেন? ইডাব্লিউএস সার্টিফিকেট মূলত জেনারেল কাস্টের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং এছাড়াও কিছু ওবিসি সম্প্রদায় ইডাব্লিউএস সার্টিফিকেট পাবেন। অর্থাৎ যে সম্প্রদায় ওবিসি সম্প্রদায়ের ওয়েস্ট বেঙ্গল ওবিসি লিস্টে নাম আছে, অথচ সেন্ট্রাল যে ওবিসি লিস্ট, সেন্ট্রাল ওবিসি লিস্টে যদি আপনার সাবকাস্ট উল্লেখ না থেকে থাকে, তাহলে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না, ইডাব্লিউ সার্টিফিকেট পাবেন। যেমন যারা জেনারেল, সমস্ত জেনারেলরা ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ওবিসির ক্ষেত্রে কিছুটা কন্ডিশন আছে। ধরুন আপনার সাবকাস্ট, যেমন আমার সাবকাস্ট বলছি মুসলিম শেখ, সেটা আমার ওবিসি আছে এবং সেটা ওয়েস্ট বেঙ্গল ওবিসিতে আছে। কিন্তু সেন্ট্রাল ওবিসি যে লিস্ট, সেন্ট্রাল ওবিসি মুসলিম শেখ সাবকাস্টটা নেই। সেক্ষেত্রে আমি ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবো, বা আমি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করার যোগ্য। সেই জন্য আপনারা যাদের ওবিসি এ অথবা বি ওবিসি থেকে থাকে, তাহলে আপনারা যদি সেন্ট্রালের তালিকায় থেকে থাকেন, তাহলে আপনারা ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না। জিনিসটা ক্লিয়ার হলো? আপনাদের মনে রাখতে হবে, আপনার ওবিসি যে সাবকাস্ট আছে, সেই সাবকাস্টটা যদি সেন্ট্রালাইজ হয়ে থাকে, তাহলে আপনি পাবেন না। আপনার ওই সাবকাস্ট যদি স্টেট গভর্নমেন্টের লিস্টে থাকে এবং সেন্ট্রালাইজ যদি লিস্টে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আর জেনারেল কাস্ট যারা আছেন, জেনারেল কাস্টের সমস্ত জেনারেল কাস্টটাই আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে। সমস্ত জেনারেল কাস্টরাই আবেদন করবেন বা ইডাব্লিউ সার্টিফিকেট পাবেন এমন ব্যাপারটা নয়। এর মধ্যে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন বা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো সেটা আজকের ভিডিও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব বা দেখিয়ে দেবো। তো ইডাব্লিউ সার্টিফিকেট যদি আপনি আবেদন করেন বা ইডাব্লিউ সার্টিফিকেট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কি কি সুবিধা পাবেন, এটাও তো জানার বিষয়। তো ইডাব্লিউ সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বলুন, যে কোনো চাকরি বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে 10% সংরক্ষণটা পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন বা ওবিসি সম্প্রদায়ের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যে চাকরির ক্ষেত্রে যে আপনার কাছে কোনো সংরক্ষণ ছিল না, সেক্ষেত্রে ইডাব্লিউ সার্টিফিকেট যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 10% সংরক্ষণ পাচ্ছেন যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে। এছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন নেবেন, সেই অ্যাডমিশনের ক্ষেত্রেও আপনি 10% সংরক্ষণ পাবেন, যদি আপনি ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন। তাহলে এটাই জিনিসটা ক্লিয়ার হলো, আপনি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে আপনি যে কোনো চাকরির ক্ষেত্রে এবং বা স্কুল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি 10% সংরক্ষণটা পাচ্ছেন, এটা অতিরিক্ত। তো চলুন এরপরে আমি আপনাদের বুঝাবো যে কিভাবে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটটা পাবেন, বা ইডাব্লিউ সার্টিফিকেট পেতে গেলে আপনাকে কি কি ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে, তাহলে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটটা পাবেন। তো প্রথমে আমি আপনাদের ইনকামের ক্রাইটেরিয়াটা বলে রাখি। তো ইডাব্লিউ সার্টিফিকেট পেতে গেলে আপনাকে আপনার ফ্যামিলির ইয়ারলি ইনকাম 8 লক্ষ টাকার নিচে হতে হবে। অর্থাৎ শুধুমাত্র আপনার ইনকাম নয়, আপনার ফ্যামিলি ইনকাম, আপনার ফ্যামিলির টোটাল ইনকাম বছরে 8 লক্ষ টাকার নিচে হতে হবে। 8 লক্ষ টাকার বেশি যদি আপনার ফ্যামিলির ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না, বা আপনার ইডাব্লিউ সার্টিফিকেট আবেদনটা অ্যাকসেপ্ট হবেন না। তাহলে ইনকাম ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে 8 লক্ষ টাকার নিচে ইনকাম হতে হবে বাৎসরিক আপনার ফ্যামিলির। সেক্ষেত্রে তাহলে আপনি ইনকামের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা আপনি পাস করে যাবেন। তাহলে ইনকামের বিষয়টা হয়ে গেলে, এরপরে দেখুন অ্যাসেটের ক্রাইটেরিয়া বিষয়। অ্যাসেট ক্রাইটেরিয়া যেটা থাকছে, সেই ক্রাইটেরিয়াটা আমি আপনাদের বলে রাখি। প্রথমত অ্যাসেটের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে আপনার ফ্যামিলির 5 একরের নিচে এগ্রিকালচার ল্যান্ড থাকতে হবে। অর্থাৎ আপনার নামে বা আপনার বাবার নামে বা আপনার মায়ের নামে যে সমস্ত জমি যায়, চাষযোগ্য জমি আছে, সেই সমস্ত চাষযোগ্য জমি একত্রিত করে সেটাকে যদি 5 একরের নিচে হয়ে থাকে, তাহলে আপনি ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো ধরুন আপনার বাবা, আপনার মা বা আপনার ফ্যামিলির আরো যাদের আছে, তাদের এগ্রিকালচার ল্যান্ড, অর্থাৎ চাষবাস করার জন্য যে জমিটা আছে, সেই জমিটা যদি হিসাব করে দেখছেন আপনি 5 একরের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউ সার্টিফিকেট আবেদন করতে পারবেন না। সেই জমিটা 5 একরের নিচে হতে হবে।
তাহলে আপনি অ্যাসেট ক্রাইটেরিয়ার মধ্যে আপনি এলিজিবল হবেন। প্রথম স্টেপটা 1 নম্বর কন্ডিশনে হচ্ছে 5 একরের নিচে আপনার ফ্যামিলির এগ্রিকালচার ল্যান্ড থাকতে হবে। কারণ এটা কিন্তু বিএলআরও ভেরিফিকেশন হবে, এটা একদম যেটা অরিজিনালি সেটা আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, কারণ এটা বিএলআর অফিস থেকে ভেরিফিকেশন হবে। তাহলে অ্যাসেট ক্রাইটেরিয়ার মধ্যে 1 নম্বর কন্ডিশন হলো আপনাকে আপনার ফ্যামিলির এগ্রিকালচার ল্যান্ড 5 একর মধ্যে হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো আপনার রেসিডেন্সিয়াল যে ফ্ল্যাট, সেই রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটা আপনার 1000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে বা তার নিচে হতে হবে। 1000 স্কোয়ার ফিটের বেশি হলে আপনি ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না। তো এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বলতে অনেকের হয়তো ভুল ধারণা হয়ে থাকে, অনেকেই ভাবছেন যে আমি আপনার বাড়িটা যেটা যেটা আছে সেই জায়গাটা বা সেই বাস্তুর কথা বলছেন। তো এই জিনিসটা নয়, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হচ্ছে আপনার বাড়িটা, আপনার যে জায়গার উপর বাড়িতে আছে সেটা নয়, আপনার বাড়িটা কত স্কোয়ার ফিটের মধ্যে। আপনার বাড়িটা যদি 1000 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট মানে বসবাস করার যে বাড়ি আপনার, সেই বাড়িটা যদি 1000 স্কোয়ার ফুটের মাপ থাকে, 1000 স্কোয়ার ফুটের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। সেটা যদি 1000 স্কোয়ার ফুটের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা আবেদন করতে পারবেন না। তো আপনার বাড়ি যে 1000 স্কোয়ার ফুটের নিচে, সেটার প্রমাণ হিসাবে কি আপনাকে দিতে হবে, সেটার জন্য আপনাকে পঞ্চায়েত থেকে লিখে নিয়ে আসতে হবে। পঞ্চায়েত একটা সার্টিফিকেট দেবে। আমি ভিডিওর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো কোথা থেকে কি সার্টিফিকেট আপনাদের নিতে হবে। প্রথমে আপনারা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা জেনে নেন। তার পরবর্তী স্টেপে আমি আপনাদের দেখাবো, সার্টিফিকেট দেখাবো কি লেখা থাকবে এবং কোথা থেকে পাবেন, সেটা আমি আপনাদের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো আপনাদের অনেক কিছু জানার বিষয় স্কিপ করে যাবে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, কষ্ট করে হলেও ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ইডাব্লিউএস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো আপনাদের রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটা 1000-এর মধ্যে হতে হবে, 1000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা রুরাল এরিয়ার মধ্যে। তো আপনার যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি আপনার বাড়ি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটা 200 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি মিউনিসিপ্যালিটি এরিয়া বা শহরাঞ্চলে যদি বসবাস করেন, সেক্ষেত্রে আপনার যে বাড়ি, সেই বাড়িটা 200 স্কোয়ার ফিটের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে আপনি ইডাব্লিউএস এর আবেদন করতে পারবেন। এরপর দেখুন এখানে বলা আছে যে প্রথমে যেটা বললাম, আপনার এগ্রিকালচার ল্যান্ড 5 একর। ধরুন দেখা গেল আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন এগ্রিকালচার ল্যান্ড বা চাষযোগ্য জমি আছে, সেটা কিন্তু আপনাকে একত্রিত করে 5 একর করতে হবে। দেখা গেল আপনার বিভিন্ন অনুযায়ী বিভিন্ন রকম জায়গা আছে। আপনি হয়তো ভাবছেন যে আমার যেখানে বাড়ি সেখানে জায়গাটা আপনি ক্যালকুলেট করেছেন, সেটা নয়। আপনার টোটাল জায়গা যেখানেই থাকতে পারে, সেই জায়গাটা টোটাল করে আপনার 5 একরের মধ্যে দেখাতে হবে। এরপরে দেখুন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে। দেখুন হয়তো ভাবছেন যে আপনি বলছেন আপনার টোটাল ফ্যামিলি মেম্বারদের জায়গাটা একত্রিত করা হবে। ফ্যামিলি মেম্বার বলতে কার কার কাকে কাকে ধরা হবে? ফ্যামিলি মেম্বার বলতে ধরুন প্রথমে হচ্ছে যিনি আবেদনকারী তিনি থাকছেন, আবেদনকারী পিতা থাকছেন, আবেদনকারী মাতা থাকছেন, এবং আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রী থাকছেন, এবং আবেদনকারীর 18 বছরের নিচে সন্তান থাকছেন, এবং আবেদনকারীর 18 বছরের নিচে ভাই বা বোন থাকলে সেটা থাকছেন। অর্থাৎ যিনি আবেদন করছেন তার যদি 18 বয়সের বেশি ভাই বোন থাকে, সেগুলো তাহলে ফ্যামিলির মধ্যে সেটা ধরবে না, বা তার নামে কোনো জায়গা থাকলে সেটা ক্যালকুলেট করার দরকার নেই। অর্থাৎ তাহলে আবেদনকারী পিতা, আবেদনকারী মাতা, আবেদনকারী স্ত্রী বা স্বামী, আবেদনকারী সন্তান এবং আবেদনকারীর 18 বছর বা তার নিচে ভাই বোন যদি থাকে, তাহলে এই সমস্ত মেম্বারদের টোটাল করে যে পরিমাণ জায়গাটা, সেই পরিমাণ জায়গাটা হিসাব করতে হবে। তো চলুন এরপরে বলে দিই আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন। ইডাব্লিউএস সার্টিফিকেট যখন আপনারা আবেদন করবেন, সেটা কি কি ডকুমেন্টস প্রয়োজন। আপনারা যদি অফলাইনে আবেদন করেন তাহলে অফলাইনে ফর্ম আছে, সেই ফর্মটা আমি পিডিএফ ফাইল আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। ফর্মটা ফিল আপ করে নেবেন। কীভাবে ফিল আপ করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। ফর্মের সাথে আপনাকে যে যে ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসগুলো জেনে নেন, বা অনলাইনে যদি আপনি আপডেট করেন, অনলাইনে আবেদনপত্র প্রিন্ট আউট করার পর কি কি ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস হিসেবে সর্বপ্রথম মানে হচ্ছে ভোটার কার্ড। আবেদনকারীর নিজস্ব ভোটার কার্ড, অর্থাৎ যিনি আবেদন করছেন তার ভোটার কার্ড লাগবে, আর তার প্যারেন্টের ভোটার কার্ড অর্থাৎ বাবা মার ভোটার কার্ড। দ্বিতীয় হচ্ছে প্যান কার্ড, আবেদনকারীর প্যান কার্ড, ও আবেদনকারী বাবা মা যদি প্যান কার্ড থেকে থাকে প্যান কার্ড দিবেন। তৃতীয় নম্বর হচ্ছে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে বার্থ সার্টিফিকেট দিবেন। বার্থ সার্টিফিকেট না থেকে থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিবেন। তাহলে 3টে ডকুমেন্টস আপনার হয়ে গেল। এরপর হচ্ছে দেখুন ইনকাম সার্টিফিকেট। তো আবেদনকারী তিনি তার বাবা যদি সার্ভিস করে থাকে বা আবেদনকারী নিজে কোনো সার্ভিস করে থাকে, তাহলে পে স্লিপ দিতে হবে।
এবং যদি আপনার আবেদনকারী কোনো বা আবেদনকারী ফ্যামিলি কেউ সার্ভিস না করে থাকে সেক্ষেত্রে আপনাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে। ইনকাম সার্টিফিকেটটা প্রথমে আপনি আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যাবেন, গ্রাম পঞ্চায়েতে যে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন। সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে আসার পর ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে আপনি ভিডিও ইনকামের জন্য অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পর আপনি ভিডিও ইনকাম পাবেন, সেই ভিডিও ইনকামটা আপনাকে দিতে হবে। তো কিভাবে আপনারা ই ডিস্ট্রিক্টের মাধ্যমে ভিডিও ইনকাম আবেদন করবেন সেটার ভিডিও আমি আপনাদের আগেই দিয়েছি, সেটা আপনারা চাইলে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, দেখে নেবেন, বা ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারবেন। তাহলে ইনকাম প্রুফ একটা দিতে হলে এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ। রেসিডেন্সিয়াল প্রুফ আপনারা কোথায় পাবেন? আপনি যদি মিউনিসিপ্যালিটির বাসিন্দা হয়ে থাকেন মিউনিসিপ্যালিটিতে আপনি পেয়ে যাবেন। আপনি পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হলে আপনি পঞ্চায়েতে যাবেন, সেখান থেকে একটা রেসিডেন্সিয়াল প্রুফ লিখে দেবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লিখে দেবে। তাহলে ইনকাম রেসিডেন্সিয়াল দুটো হয়ে গেলে এরপর হচ্ছে ROR, পর্চা বা ডিড। তো আপনার যে 5 একর জমিটা আছে, 5 একরের নিচে, সেটা প্রমাণ হিসাবে আপনাকে আপনার পর্চা দিতে হবে। আপনার আপনার বাবার বা আপনার ফ্যামিলির যত সবার যে সবার জায়গা একত্রিত হয়ে 5 একরের নিচে আছে, সেটার জন্য আপনার যে রেকর্ড বা পর্চা, সে তার পর্চার জেরক্স দিতে হবে। এবং বা আপনার নামে থাকলেও আপনারও পর্চার জেরক্স দিতে হবে। এরপরে হচ্ছে আপনাকে একটা দলিল দেখাতে হবে, আপনার বাড়ির দলিল দেখাতে হবে। সেই দলিলে কিন্তু আপনাকে জাতিটা উল্লেখ থাকতে হবে। ধরুন আপনার বাবা মা বা আপনার নামে যে দলিল আছে বাড়িতে, সেই দলিলে দেখবেন জাতি উল্লেখ থাকে আপনার নামে, আপনার নাম, আপনি অমুক ব্যক্তির কাছে জায়গাটা কিনেছেন বা যে কোনো উপায় নিয়েছেন, সেটা ডিটেলস লেখা থাকবে। এবং সেখানে দেখবেন আপনার জাতি লেখা থাকে, একটা জাতিটা আপনার লেখা থাকতে হবে। সেই দলিলের আপনাকে একটা জেরক্স কপি দিতে হবে। এরপর হচ্ছে আপনাকে পঞ্চায়েত থেকে আপনি ইনকাম সার্টিফিকেট নিলেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিলেন। এরপরে পঞ্চায়েত আপনাকে একটা ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট দিবে, অর্থাৎ আমি যে বললাম আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে আপনি, আপনার পিতা, আপনার মাতা, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড বা আপনার সন্তান এবং আপনার 18 বছরের নিচে ভাই বোন থাকলে তারা, এই লিস্ট একটা তালিকা আপনি বা আপনি ওখানে পঞ্চায়েতে বলবেন, তারা একটা তালিকা দিয়ে লিখে দিবে পরপর এই ফ্যামিলি মেম্বার এত বয়স, এই মতো করে একটা মেম্বার সার্টিফিকেট আপনাকে দিবে। তো এই সার্টিফিকেট গুলো কি ধরনের হবে, কেমন হবে, সেটা আমি ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদের দেখাবো। আপনারা দেখে নিতে পারবেন যে পঞ্চায়েতে যে ইনকাম সার্টিফিকেটটা কেমন দেবে, তারপরে যে ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট সেটা কি ফরম্যাটটা কেমন হবে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি সমস্ত আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এসব সার্টিফিকেট আমি আপনাদের দেখাবো কি ধরনের সার্টিফিকেট হবে, সেটা আপনারা পঞ্চায়েত থেকে কালেকশন করে নেবেন। তাহলে আপনারা পঞ্চায়েত থেকে একটা ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট কালেকশন করলেন। এরপরে আপনি পঞ্চায়েত থেকে আরেকটা জিনিস লিখে দিবেন, যে আমি আগেই বললাম আপনাদের যে আপনার বাড়িটা 1000 স্কোয়ার ফিটের নিচে, সেটার জন্য পঞ্চায়েত আপনাকে একটা সার্টিফিকেট দেবে। আপনার পঞ্চায়েত একটা প্যাডে লিখে দেবে যে আপনার নাম অমুক ব্যক্তি, অমুক ব্যক্তির এই গ্রামে বাড়ি, এই এই দাগ মৌজা, এই জেল নাম্বার, এই দাগ নাম্বার উপর একটি বাড়ি আছে, এই বাড়িটি এত স্কোয়ার ফুটের মধ্যে আছে, দিয়ে সেটা লিখে প্রধান একটা সই করে দেবে। এই একটা সার্টিফিকেট প্রধান আপনাকে পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে। সেই সার্টিফিকেটটা কেমন হবে সেটাও আমি ভিডিওর লাস্টে দেখাবো, সেটা আপনারা দেখে নেবেন। তো এরপরে হচ্ছে আপনাদের বলে রাখি যে আপনার এই যে পঞ্চায়েত থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন বা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নেবেন, সেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট একটা ফরম্যাট থাকবে, দেখবেন সাবকাস্ট বলে লেখা থাকবে। সেখানে আপনার সাবকাস্টটা উল্লেখ থাকতে হবে। আপনি যখন স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নেবেন, তখন আপনি বলে দেবেন যে আপনার জন্য সাবকাস্টটা ওখানে উল্লেখ করে দেওয়া হয়। এরপরে হচ্ছে আপনাকে সেলফ ডিক্লারেশন, একটা অ্যানেক্সার ডি বলে একটা আছে, সেলফ ডিক্লারেশন ফরম্যাট আছে। সেটাই আপনি ওই ফর্মের মধ্যেই পাবেন। ফর্মের যে পিডিএফ আছে, সেই পিডিএফ এ একটা সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার ডি পাবেন। সেই অ্যানেক্সার ডিটার যে ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা আপনাকে কোর্টে এফিডেভিট করাতে হবে। অর্থাৎ আপনার যে অ্যাসেট ডিটেলস আছে, সেই অ্যাসেট ডিটেলস এর জন্য আপনাকে ওই ফরম্যাটে কোর্টে যাবেন। কোর্টে যাওয়ার পর যে বলবেন আপনি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আমি সেলফ ডিক্লারেশন এফিডেভিট করাতে চাই, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে হবে। তো সেখানে দেখবেন ওরা ওই ডি অ্যানেক্সারের নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটে আপনাদের টাইপ করে একটা সেলফ ডিক্লারেশন করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে আপনাদের দেবে। তো এই কোর্ট থেকে আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এই এফিডেভিটটা করে নিতে হবে। সেটা কি ধরনের হবে, কি ফরম্যাটটা হবে, কেমন বিষয়টা হবে, সেটাও আমি ভিডিও লাস্টে আপনাদের দেখাবো কি ধরনের আপনাদের এফিডেভিট করাতে হবে। তাহলে এই ডকুমেন্টস গুলো আপনাদের প্রয়োজন হচ্ছে। তাহলে এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনি রেডি করলেন। এরপরে রেডি করার পর আপনার যে অফলাইনে ফরম্যাট আছে, ফরম্যাটে ফর্ম ফিল আপ করে সেটা সাথে ডকুমেন্টস সহ আপনি জমা করতে পারেন, বা অনলাইন যদি করতে পারেন, অনলাইনে করে আপনি যে প্রিন্ট আউট করবেন সেটার সাথে এই সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে আপনি আপনার নির্দিষ্ট যে বিডিও অফিস আছে, সেই সংশ্লিষ্ট বিডিও অফিসে আপনি সমস্ত ডকুমেন্টস সহ জমা করলেন। সমস্ত ডকুমেন্টস সহ জমা করার পর আপনাকে 2 সপ্তাহের মধ্যে একটা হিয়ারিং ডাকা হবে বা হিয়ারিং এর ডেট করা হবে, এবং 2 সপ্তাহের মধ্যে সেটাকে সেই সময় আপনাকে সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল কপি নিয়ে আপনাকে হিয়ারিং এ বিডিও অফিসে উপস্থিত হতে হবে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস গুলো দিলেন, সেই ডকুমেন্টস গুলো প্রমাণীকরণের জন্য বা সত্যতা যাচাই করার জন্য আপনাকে 2 সপ্তাহের মধ্যে একটা হিয়ারিং এর ডেট করা হবে।
সেই ডেটে আপনাকে হিয়ারিং করার জন্য জানানো হবে এবং উক্ত তারিখে গিয়ে আপনি আপনার সমস্ত যে ডকুমেন্টসগুলো দিলেন সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল কপি নিয়ে যেয়ে আপনি হিয়ারিংটা করে নেবেন, অর্থাৎ আপনি ডকুমেন্টসগুলো ভেরিফাই বা যাচাইকরণ করে নেবেন। তাহলে প্রথম স্টেপ হলো আপনি বিডিও অফিসে জমা করলেন, বিডিও অফিসে জমা করার পর 2 সপ্তাহের মধ্যে আপনাকে হিয়ারিং করা হবে, হিয়ারিং করার পর আপনি বিডিও অফিসে সেটা সমস্ত যাচাইকরণ করে ভেরিফিকেশনটা করে নিলেন। এরপরে আপনার এই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার যে জমি জায়গার তথ্য দিলেন সেই তথ্যটা যাচাই করার জন্য বিডিও অফিস থেকে সমস্ত ডেটা আপনাদের নিকটতম বিএল এলআরও অফিসে পাঠানো হবে। তো এরপরে বিএল এলআরও অফিসে নির্দিষ্ট ডকুমেন্টস যাওয়ার পর বিএল এলআরও অফিস আপনার নিকট আরআই অফিসে সমস্ত ডকুমেন্টস পাঠাবে। যদি তদন্তের ভেরিফিকেশন হয়ে থাকে বা ফিল্ড ভেরিফিকেশন প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে তারা ডকুমেন্টস পাঠিয়ে ফিল্ড ভেরিফিকেশন করে আপনাদের দেখবে যে পরিমাণ জায়গাটা আপনি শো করেছেন সেটা ঠিকঠাক আছে কিনা, বা তদন্তের সাপেক্ষে বিএল এলআরও অফিসে আপনাদেরকে ডাকতেও পারে, ডেকে হয়তো আপনাদের ভেরিফিকেশন করে নিতে পারেন। তাহলে এই প্রসেসে আপনার বিএল এলআরও অফিস থেকে ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেটা আপনার রিটার্ন বিডিও অফিসে পাঠানো হবে। তো এই সমস্ত ভেরিফিকেশন বা তদন্ত করতে মোটামুটি 21 দিন সময় লেগে যাবে। এই 21 দিনের মধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলতে থাকবে। তো এইভাবে আপনার সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস যদি সত্যতা যাচাই হয়ে থাকে বা সঠিক হয়ে থাকে, সঠিক হয়ে যাওয়ার পর আপনি আপনার বিডিও অফিস থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট যে কপি সেই সার্টিফিকেট কপিটা পেয়ে যাবেন। তো এখানে বলে রাখি ইডাব্লিউএস সার্টিফিকেট আপনার থেকে থাকলে আপনি কিন্তু বয়সের কোনো ছাড় পাবেন না, শুধুমাত্র 10% সংরক্ষণ পাবেন যে কোনো চাকরির ক্ষেত্রে বা স্কুল কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে। তো এই প্রসেসটাই টোটাল আপনাকে ইডাব্লিউএস সার্টিফিকেটের প্রসেসটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হবে, কোথা থেকে কি আপনাদের করতে হবে, সমস্ত বিস্তারিত জানিয়ে দিলাম। চলুন এরপরে আপনাদের ডকুমেন্টসগুলো আমি পরপর দেখিয়ে দিই। যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোর উদাহরণস্বরূপ আপনাদের দেখিয়ে দিই কী ধরনের ডকুমেন্টস আপনারা হবে বা কোথা থেকে আপনি ডকুমেন্টসটা পাবেন, সেটা আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে এক একটা করে দেখিয়ে দিই। তাহলে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এটা দেখুন ইডাব্লিউএস সার্টিফিকেটের যে আবেদন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা অ্যানেক্সার এ, এটাকে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এখানে দেখুন ডান দিকে যে এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট ছবি এখানে লাগাতে হবে। এরপরে আপনার প্রথমে দেখুন 1 নম্বরে আছে ফুল নেম অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার নাম দিবেন, পাশে তারপরে আছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা লিখে দিবেন, তারপরে ফাদার অথবা মাদার নাম দিবেন, আধার নাম্বার তার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, প্লেস অফ বার্থ এখানে ভিলেজ, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট লিখে দিবেন। এরপর নিচে আছে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা লিখবেন। তারপর নিচে আদার্স অ্যাড্রেসটা যদি থাকে দিবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন, রিলিজিয়নটা লিখবেন, কাস্ট লিখবেন, এখানে আপনার সাবকাস্টটা লিখে দিবেন। এরপরে জেন্ডার মেল ফিমেল এটা লিখে দেবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে ডিটেল অফ 2 রেফার, অর্থাৎ 2জন রেফার লাগবে, লোকাল রেফার, পাশাপাশি আপনার বন্ধু বান্ধব বা পরিচিত কারো 2জনকার ডিটেলস এখানে দিতে হবে। নাম দিবেন, অ্যাড্রেস দিবেন, সেকেন্ডের নাম দিবেন, অ্যাড্রেস দিবেন। এরপর দেখুন ওয়েদার অ্যাপ্লিকেন্ট হ্যাজ ফ্যামিলি মাইগ্রেন্ট ফর আদার স্টেট, অন্যান্য স্টেটে যদি বসবাস করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করে এটা বেরিয়ে যাবেন। এরপর যদি অন্য স্টেটে বসবাস করেন সেক্ষেত্রে আপনার এখানে সেই স্টেটের ডিটেলসটা এখানে দিতে হবে, বা কতদিন বসবাস করছেন সেটা এখানে দিতে হবে। এরপর দেখা যায় ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস, এটা আমি আপনাদের আগে বললাম তখন ইনকাম ডিটেলসটা এখানে লাগবে। এখানে দেখুন আপনার ইনকামটা কি বলেছিলাম যে ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার নিচে হতে হবে বাৎসরিক। তাহলে এখানে প্রথমে সেলফ আছে, সেলফ মানে আপনার আবেদনকারী নিজের এখানে প্যান নাম্বার দিবেন, স্যালারি যদি স্যালারি হয় স্যালারি দিবেন, স্যালারি না থাকলে এটা নীল করে দেবেন বা 0 করে দেবেন। বিজনেস পারপাসে ইনকাম থাকলে বিজনেস পারপাসে দিবেন, এগ্রিকালচার চাষে ইনকাম হলে চাষে দিবেন, প্রফেশনাল বা নিজস্ব কিছু থাকলে এখানে ইনকাম দিবেন, আদার সোর্স হলে আদার সোর্স দিবেন। এখানে সেলফ মানে হচ্ছে আবেদনকারী, ধরুন আবেদনকারীর বছরে ইনকাম যদি হয় 1 লাখ টাকা, এখানে 1 লক্ষ টাকা কোন পারপাসে সেটা লিখে দিবেন। তারপরে আবেদনকারী পিতা, আবেদনকারী বাবার ইনকামটা প্যান নাম্বার দিবেন, আবেদনকারী বাবা যদি স্যালারি পার্সন হয়ে থাকে এখানে ইনকাম দিবেন, এগ্রিকালচার এখানে আবেদনকারী বাবার ইনকামটা লিখে দিবেন, 1 লক্ষ 2 লক্ষ যেটা হয় অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানে লিখে দিন। আবেদনকারী মায়ের যদি কোনো ইনকাম থাকে দিবেন, যদি না থাকে তাহলে নীল করে দিবেন। পাউস স্বামী বা স্ত্রী ইনকাম থাকলে দিবেন। এরপরে দেখুন আছে সিবলিং অর্থাৎ ভাই বোন যদি 18 বছর নিচে হয়ে থাকে তাহলে এখানে দিবেন, 1 জন 2 জন 3 জন অপশান আছে, 3টে দিবেন 18 বছর নিচে থাকলে, না থাকলে কিছু দেওয়ার দরকার নেই, নীল করে দেবেন এবং তাদের ইনকামগুলো দিবেন। এরপরে দেখুন আছে চিলড্রেন অর্থাৎ বাচ্চা যদি 18 বছরের নিচে থাকে তাহলে এখানে 1 2 করা আছে, 3 করা আছে দিবেন, যদি না থাকে নীল করে দেবেন। তাহলে সবার ইনকামটা এখানে ডিটেলসটা দিচ্ছেন, দেওয়ার পর যে টোটালটা দাঁড়াচ্ছে সেই টোটালটা 8 লক্ষর নিচে হলেই হবে। ইনকামটা এইভাবে ফিল আপ করে নিলেন। এরপরে সেখানে আছে অ্যাসেট ডিটেলস, অ্যাসেটও সেম দেখুন এখানে এগ্রিকালচার ল্যান্ড। প্রথমে সেলফ মানে হচ্ছে আবেদনকারী যিনি আবেদন করছেন তার
চাষযোগ্য জমি কত পরিমাণ আছে এখানে দিবেন এ করে। আপনার যদি 1 একর থাকে 1 লিখবেন, একের নিচে থাকলে কম দিবেন। যদি আপনার 2 শতক থাকে তাহলে লিখবেন 0.02, 10 শতক থাকলে 0.10, এইভাবে লিখবেন এ করে। লেখার পর লোকেশনটা দিবেন, কোন লোকেশনে আপনার জমিটা আছে। এইভাবে আপনার বাবার জমির ডিটেলসটা দিবেন, মায়ের দিবেন, স্বামী স্ত্রী, পরপর আপনার ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা আপনার স্টেপ বাই স্টেপ ইনকামের মতো দিয়ে যাবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ফ্যামিলি মেম্বার সেম একই, আপনার জমি বা ইনকামের যেরকম দিলেন সেরকম কত স্কোয়ার ফিট কার কত জায়গা আছে সেটা দিয়ে দিলেন। এভাবে যদি আপনার সেলফ এখানে নিজে না থাকে তাহলে আপনি এখানে 0 করবেন। শুধুমাত্র এটা আপনার বাবার টোটালটা আপনার বাবার নামে থাকলে বাবারটা দিয়ে দিলেই হবে, কোনো চাপ নেই। এখানে দিয়ে দিলেন। দেওয়ার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখুন যে রেসিডেন্সিয়াল প্লট আর মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এই সিস্টেমটা করবেন সেম একইভাবে। এরিয়াটা এটাও মিউনিসিপ্যালিটি ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে দেখুন সিগনেচার করবেন। সিগনেচার এখানে আবেদনকারী সই করবেন, এই আবেদনকারী যদি মাইনর হয়ে থাকে তাহলে তার গার্জিয়ান সই করবেন। এভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করাও দেখুন অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটা আপনাদেরকে দেওয়া হবে বিডিও অফিস থেকে। এরপরে দেখা যাচ্ছে অ্যানেক্সার বি, এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ইডব্লিউএস এর জন্য। যেটা বললাম আপনাদের যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে যেটা করাতে হবে সেটা হচ্ছে এই ফর্মেটে আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে করাতে হবে। এটা কোর্টে একটা এফিডেভিট করে নেবেন। এই অ্যানেক্সার সি, এটা হচ্ছে আপনার সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আপনাদের দেওয়া হবে। তো এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নিয়ে ফর্মটা জমা করবেন। ফর্মের সাথে কী কী ডকুমেন্টস জমা করবেন সেটা আপনাদের বলেই দিলাম আগে। এটা দেখুন হচ্ছে ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট। আমি আপনাদের যেটা বলেছিলাম যে পঞ্চায়েত থেকে একটা ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট নিতে হবে। উপরে পঞ্চায়েতের প্যাড থাকবে, অফিস প্যাড, সেই প্যাড থাকার পর নিচে দেখুন ফ্যামিলি মেম্বার সার্টিফিকেট লেখা থাকবে। তারপর লেখা থাকবে দিস ইজ টু সার্টিফাইড দ্যাট, দিয়ে আবেদনকারীর নাম লেখা থাকবে। তারপর সন অফ, আবেদনকারী পিতার নাম লেখা থাকবে। এরপর রেসিডেন্ট অফ, দিয়ে অ্যাড্রেসটা লেখা থাকবে। অ্যাড্রেস লেখার পর হ্যাভিং ফ্লোয়িং ফ্যামিলি মেম্বার অ্যাজ শো বিলো, মানে কী কী ফ্যামিলি মেম্বার নিচে দেওয়া আছে। এরপরে সিরিয়াল করে দেখুন 1 নম্বর সেলফ থাকবে, তারপরে বাবা, তারপর মা, তারপরে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, সন্তান, যেটা বললাম সেই ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা এখানে লিখবেন। লেখার পর রিলেশনটা দিবেন, দেওয়ার পর এজ দিবেন, ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে এখানে নিচে দেখুন পঞ্চায়েতে প্রধানকে সই করাবেন। এইভাবে একটা ফ্যামিলি মেম্বার সার্টিফিকেটটা আপনি পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন। এরপরে দেখুন যেটা বললাম আমরা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের জন্য যে সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে নিতে হবে, সেটার জন্য এইভাবে একটা পঞ্চায়েতের প্যাডে আপনাকে সার্টিফিকেট নিতে হবে। এখানে লেখা আছে দেখুন এই মর্মে সংশোধিত করা যায় যে, তারপরে আবেদনকারীর নাম লিখবেন, পিতা, তার পিতার নাম লিখবেন, এরপরে অ্যাড্রেসটা লিখবেন। লেখার পর একে আমি জানি ও চিনি, ইনি উপরোক্ত ঠিকানায় স্থায়ীভাবে বসবাস করেন, উক্ত মৌজায় জেল নাম্বার এত, দাগ নাম্বার এত, 400 বর্গফুট জায়গার উপর দোতলা বিশিষ্ট 2 কক্ষ পাকা বাড়িতে বসবাস করেন, উক্ত জায়গার খতিয়ান এত। এভাবে একটা লিখে নিলেন আপনার ডিটেলসটা। আমি তাহার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এটা লিখে লেখার পর নিচে প্রধান সই করে আপনাকে দিয়ে দিবে। এই সার্টিফিকেটটা আপনার এখানে লাগবে। এরপর দেখুন এটা ডিজিটাল পর্চা, অর্থাৎ আপনার যে জমি জায়গা যেগুলো আছে, সে 5 একরের নিচে যে জায়গা আছে তার প্রমাণের জন্য যে পর্চা বা রেকর্ড দিতে হবে, সেই রেকর্ড কিন্তু আগে হাতের লেখা রেকর্ড হলে হবে না। এইভাবে ডিজিটাল পর্চা আপনাকে রেকর্ড দিতে হবে। আপনার যদি ডিজিটাল রেকর্ড না থাকে তাহলে আপনি বাংলার ভূমি বা এই ডিস্ট্রিক্ট থেকে ডিজিটাল পর্চা আবেদন করতে পারবেন। সেটা আবেদন করে সেটা ডিজিটাল রেকর্ড আপনি বের করে নেবেন। এরপরে দেখুন আমি বললাম যে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল বা ইনকাম নিতে হবে। এভাবে একটা ইনকাম বা রেসিডেন্সিয়াল নিতে হবে। দেখুন এখানে সাবকাস্টের জায়গায় দেখুন আমার লেখা আছে মুসলিম শেখ, অর্থাৎ এখানে আপনি সাবকাস্টের জায়গায় আপনার সাবকাস্টটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করে ইনকাম বা রেসিডেন্সিয়াল নেবেন পঞ্চায়েত থেকে। এরপর দেখুন আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের বাড়ির একটা ডিড অথবা দলিল লাগবে, সেই দলিলের জাতিটা উল্লেখ থাকতে হবে। এই ধরনের দেখুন আমি একটা দলিল উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন দলিলে দেখুন নাম সমস্ত দেওয়া আছে এবং জাতি দেখুন আমার পাশে জাতির পাশে মুসলমান লেখা আছে। এখানে এই ধরনের আপনার একটা দলিল, বাড়ির দলিল দেখাতে হবে এবং সেখানে জাতিটা উল্লেখ থাকতে হবে। তো এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি রেডি করে অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করবেন। বিডিও অফিসে জমা করার পর আপনার সঠিক তদন্ত বা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনি ইডব্লিউএস সার্টিফিকেটটি পাবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং সকলের ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে। তাহলে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। ও সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।